Hello everyone, welcome to Red Rose Institute. This is Aviv Bhattacharya and we all welcome you to today's show. Actually আজকে আমাদের একটা নতুন শো আমরা শুরু করছি এবং সেটা হচ্ছে রেড রোজ রকস্টার্স। আমাদের রেড রোজ ইনস্টিটিউট থেকে পাস আউট করা যে সমস্ত ছাত্রছাত্রীরা জীবনের পথে তারা সাকসেস পেয়েছে এবং যারা সাকসেসফুল হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে দেবরূপা কর সাহু। দেবরূপার পরিচয় একটু দিয়ে দিই। দেবরূপা একজন, যেটা ওর সবথেকে বড় পরিচয় এই মুহূর্তে, ও একজন খুব ভালো ভ্লগার। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভ্লগিং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং উই আর রিয়েলি ভেরি হ্যাপি টু সে, আমরা সত্যিই খুব গর্বিত যে আমাদের একজন ছাত্রী সে একজন খুব ভালো ভ্লগার। এবং ভ্লগার হতে গেলে যে গুণগুলো থাকা দরকার, যে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, তার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে, যেটা ওর মধ্যে ঈশ্বরের অবাধ আশীর্বাদ রয়েছে। ও খুব ভালো ভ্লগিং করতে পারে এবং ওর ভ্লগিং নিয়ে আমরা আলোচনা করব। তোমার সম্পর্কে কিছু বলো। আমার সম্পর্কে মানে আমি কি বলবো, মানে আমাকে যারা চেনে তারা ভালো বলতে পারবে। আমি তো আমাকে অবশ্যই চিনি, সেটা হয়তো সবার থেকে বেশি। হ্যাঁ, যদি আমাকে বলতে বলা হতো বরং আমি বোধহয় বেশি করে বলতাম। হ্যাঁ, অবশ্যই আপনি বেশি বলেন সবসময়, অতটাও আমি নই যতটা বলেন আপনি। কিন্তু মানে কি বলবো, ভালো দিকটা বলেনি তারপরে খারাপটা বলবো, কারণ ভালো খারাপ দিকও আছে অবশ্যই। ভালো খারাপ মিলিয়েই মানুষ, কখনো কেউ পারফেক্ট হতে পারে না 100%। অবশ্যই। তো সেটাই বলছি আর কি। ভালোর মধ্যে আমি যেটা মনে করি যে আমার মধ্যে যে কাইন্ডনেসটা আছে, এবং এটাই আমার নিজের মনে হয় যে এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি ভগবানের কাছ থেকে পাওয়া, যেটা আমি মানুষের জন্য করতে ভীষণ ভালোবাসি, যেটা আমার সাধ্যের মধ্যে থাকে। হঠাৎ ব্লগিংয়ে তুমি কেন এলে? মানে এই প্রশ্নটা অনেকের পড়ে জাগে যে হঠাৎ ব্লগার কেন হলে তুমি? অন্যদের ভিডিও দেখতাম, তখন সবাই দেখেছে আমার মতো, তখন দেখতাম আর আমার হাজব্যান্ড বলতো যে ঠিক আছে তুমি দেখছো, খুব ভালো কথা, ওদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে নিজে কিছু করো, যেটা মানে তোমার একটা পরিচিতি তৈরি হবে। তাহলে বলা যেতে পারে তোমার হাজব্যান্ড সৌরভ এটার মূল ইন্সপিরেশন। প্রথমেও ইন্সপিরেশন দিয়েছিল, কিন্তু আমার নিজের একটা হেজিটেট লাগতো যে অন্যের কাছে কিভাবে নিজেকে অ্যাপ্রোচ করব। একটা সাই ব্যাপার কাজ করতো, যে লজ্জা লাগবে বা কিছু, কে কী ভাববে, রিলেটিভরা কী ভাববে, পরিচিত জনরা কী ভাববে। এটার সাথে তো আমরা হ্যাবিচুয়েটেড ছিলাম না। তারপর আরেকজনের নাম না বললে হয় না, স্বয়ং আমার সামনে বসে আছেন, উনি আমাকে রীতিমতো জোর করেছেন। হয়তো মনে মনে রাগও করেছিলেন যে কবে দেব শুরু করবে, কিন্তু আমি সেটা অনেক দেরি করেছি, স্যার বলার পরও অনেক দেরি। 5 মিনিট 10 মিনিটের ভিডিও পেছনে যে কত ঘন্টার গল্প লুকিয়ে আছে সেটা আমরা কেউই জানি না। যারা একমাত্র ওই জায়গাতে গিয়ে পৌঁছয় তারাই একমাত্র বলতে পারবে। সেটা আপনিও অবশ্যই জানেন, আপনার ভিডিওগুলো যখন এডিট করতে হয় রাতের পর রাত জাগতে হয়। আমরা শুনলাম দেবরূপার ব্লগিং করার পিছনের সেই রহস্য, এবং এর প্রসঙ্গে বলে রাখি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ওকে। ওর ব্লগিং চ্যানেল খুব সুন্দর এবং অত্যন্ত সুন্দর ভিডিও ক্রিয়েট করে। নিচে যে ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা দেওয়া রয়েছে আপনারা ফলো করবেন এবং প্লিজ সাপোর্ট হার। তুমি তো ব্লগিং ছাড়াও খুব ভালো একজন, মানে বলে না যে রাঁধে সে চুলও বাঁধে, এই যে বাংলার যে প্রবাদ, এই প্রবাদটা তো তোমার ক্ষেত্রে মানে কি বলবো 200 ভাগ সত্যি। তো তুমি তো এত ভালো রান্না করো, তোমার ব্লগিংয়ে বিভিন্ন রান্নাও দেখি এবং তোমার রান্নায় আমরা খুব আশ্চর্যের সঙ্গে দেখি। তো এই বিষয়ে অত্যুক্তি হবে না যদি আমি সৌরভের নাম নিই, তোমার মানে প্রতিদেবতা মানে সৌরভও আমার ছাত্রের মতোই এবং আমার ছাত্র ছিলই। সৌরভ আমার চাকরি পাওয়ার জন্য ছেড়েছে। সৌরভ ওরা দুজনেই আমার ছাত্র। তো সৌরভও খুব ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে, এবং যখন ছুটি পায় তখন বাড়িতেও রান্নাবান্না করে, তো হেল্প করে ওকে। তো সেই জন্য বলি যে সৌরভ তো ভালো রান্না করে, তুমিও রান্না করো, আবার এখন দেখি খুদেও মাঝে মধ্যে তোমাকে হেল্প করে। তো এটা একটা মানে সত্যিই খুব ভালো, রিয়েলি হ্যাপি টু সি। তো ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি এখন আমরা প্রশ্ন করি, ধরো দর্শকদের দিক থেকে তোমাকে প্রশ্ন করে, সবাইকে বলো তুমি তো এত রান্না জানো, ছোট্ট মানে 1 মিনিটের মধ্যে একটা খুব ভালো রান্না বলো, যে রান্নাটা সবাই করে নিতে পারে খুব সহজে। অ্যাকচুয়ালি 1 মিনিটের মধ্যে রান্না বলতে গেলে আমরা প্রথমত আমাদের মাথায় কি আছে, যে চা করে নিতে পারি, ইনস্ট্যান্ট নুডলস যেটা অ্যাড দেখতে পাই, কিন্তু সেটা মোটেও 1 মিনিটে হয় না, মানে 2 মিনিটে হয় না, যেটা ওখানে টাইম দেওয়া থাকে। নুডলসও 2 মিনিটে হয় না, হয় না। তো সেক্ষেত্রে বলতে গেলে যে সমস্ত আমাদের বাঙালি রান্না সেগুলো তো আর 2 মিনিটে হবে না, বা 1 মিনিট, ঘন্টার পর ঘন্টা লাগে। মানে অ্যাকচুয়ালি রান্না করতে যে টাইম লাগে তার আগের প্রিপারেশনই তো অ্যাকচুয়ালি টাইম, আর খেতে তো তার থেকে আরো কম টাইম। অতি সত্য কথা। হ্যাঁ,
তো মানে সেক্ষেত্রে প্রিপারেশনে সব থেকে বেশি, বেশি তারপরে রান্না, রান্না তা খেতে তো কয়েক মুহূর্ত। কয়েক মুহূর্ত আর কি সেটাই আর কি। কিন্তু তাও আপনি যখন বলছেন তো মানে চেষ্টা করছি আর কি যে উইথ প্রিপারেশন 1 মিনিট বা কিংবা 2 মিনিট ওই টাইমের মধ্যে কিছু করা ঠিক যায়। ঠিক ঠিক ঠিক। তো এখন যেটা ট্রেন্ডিং খাবার চলছে, মানুষ মানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, এই খাবার সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণা ছিল না, সেটা হচ্ছে ওটস। ওটস, হ্যাঁ ওটস এখন খুব মানে খুব ট্রেন্ডিং। ওটস মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এখন এই খাবার নিয়ে খুব মাতামাতি, খুব, হ্যাঁ এটা খুব প্যাশনেট মানুষ হয়ে গেছে, একটা ভ্যারাইটিস ব্যাপার চলছে এটা নিয়ে, মানে যথেষ্ট হেলদি, সেটা ডিসকভার্ড হয়েছে, হেলদি টেস্টি সব রকম, যদিও খুব একটা টেস্টি নয়, টেস্টি বানাতে হচ্ছে আর কি মানুষকে। তো ওটসেরই একটা রেসিপি আমি শেয়ার করছি, যদিও এটা সবাই আশা করি আমাদের মতো মায়েরা বা এই জেনারেশনের মায়েরা, মেয়েরা, ছেলেরাও জানে অবশ্যই যারা রান্নাবান্না করতে ভালোবাসে, তবুও আমি আমার মতো করে বলে দিচ্ছি, কারণ এর বাইরে 1 মিনিটের আর রেসিপি আমার জানা নেই চা ছাড়া। তো এই ওটসটাকে হচ্ছে হালকা ধুয়ে নিতে হবে, যেহেতু অনেক, ওটা তো একটা শস্য, সেজন্য ধুয়ে ওটার মধ্যে, হ্যাঁ ফুল গ্রেন ধুয়ে, এবারে ওতে যেহেতু হেলদি হিসেবে বানানো হচ্ছে, সকালে হয়তো চটজলদি আমার দরকার খাবারটা, তো ওতে ধুয়ে এবার ভালো করে একটু অল্প যতটা পরিমাণ দরকার সল্ট, আর ডিম একটা, মানে ডিমকে দিয়ে দিতে হবে ওতে, আর গোলমরিচ, যেই মশলাটা খেতে আমরা ভালোবাসি দিতেই পারি, ওটা শুধু যে গোলমরিচ দিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, জিরে ধনেও আমরা ডাস্টটা দিতে পারি, ইউজ করতে পারি, আর সব রকম মানে ভেজিটেবলস যেটা যেটা আমাদের মানে খেলে উপকার হবে সকালবেলার দিকে, ওর মধ্যে ভেজিটেবলসও দেয়া সব কাটিং করে ছোট ছোট করে কাটিং করে ওতে মিশিয়ে দিলাম, গাজর, টমেটো, ব্রোকলি, ক্যাপসিকাম, ধনেপাতা এটসেট্রা এটসেট্রা, যা মানে যে কোনো ভেজিটেবলস অ্যাড করা যেতে পারে, হ্যাঁ যে কোনো ভেজিটেবলস অ্যাড করে, একদম একটু পিসেসটা যেন একদম ছোট হয় আর কি। তো পরিমাণ মতো নুন দিলাম, ডিম দিলাম, ভেজিস দিলাম, আর দিয়ে এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু ডিম আছে তো সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা দুধ অ্যাড করতে পারি ওটা ফর সফটনেস, নরম হওয়ার জন্য, করে একটুখানি জাস্ট রাখতে পারি, কিন্তু এই যেহেতু আমার হাতে সময় নেই রাখার, রেখে দিলাম, যেহেতু দুধ আছে ভয়ের কোনো কারণ নেই। এবার প্যানটা ফ্রাইং প্যান হলে খুব ভালো হয়, যেটা ননস্টিকের, সেটা কড়াই মানে গ্যাসে বসিয়ে হালকা একটু গরম করে বাটার বা ঘি বা যে যেটা খেতে ভালোবাসে, হেলদির জন্য বলছি, অলিভ অয়েল দেয় অনেকে বা হোয়াইট অয়েল, ব্রাশ করে, কোনো বেশি তেল দরকার নেই, জাস্ট তেলটা ব্রাশ করতে হবে, দিয়ে ওটা মানে চামচের সাহায্যে দিলে ওটা গোল হয়ে স্প্রেড হয়ে যাবে, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এই কিছুক্ষণ মানে কিছু টাইম ফ্রাইং প্যানে লাইট অয়েল দিয়ে ওটাকে জাস্ট ব্রাশ করে অমলেটের মতো, মানে ওটা অ্যাকচুয়ালি নাম যেটা হয় সেটা হচ্ছে ওটস অমলেট, ওটস ভেজিটেবলস অমলেট। ওকে ওকে ওকে, ওটস অমলেট। হ্যাঁ, তো দিয়ে এবার ওটা থাকলো ঢাকা দিয়ে, আরেক পিঠ উল্টে দিলাম, ব্যাস রেডি। ওটা আপনি পুরো, ওতে টেস্টও আছে, মানে হেলথেরও গুণাগুণ আছে, সব কিছু খেয়ে নিলেন, হয়ে গেল। দুর্দান্ত। আমরা শুনলাম 1 মিনিটে কীভাবে বানানো যায় হেলদি রেসিপি একটা, দ্যাট ইজ গুড ফর হেলথ। এটা আশা করি সবাই জানে, ওটস অমলেট সবাই জানে, তাও তুমি নতুন করে আরেকবার ব্যাপারটাকে সবাই বলে দিলাম, আমি যেটা করি আর কি সেটাই বললাম। ডেফিনেটলি। আজকের এই ফাস্ট লাইফে বিশেষ করে যে সমস্ত মম, ইট ইজ স্পেশালি ফর দোজ মম দোজ আর সুপার বিজি, তাদের জন্য এটা খুব, যারা ওয়ার্কিং লেডি খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে বেরোতে হয় ডেফিনেটলি তাদের, এবং এটা অনেকক্ষণ স্টমাকে থাকে, মানে অনেকক্ষণ ধরে, যেহেতু গ্রেন অনেকক্ষণ থাকে, এবং প্রোটিন আছে ওর সাথে, ডিমটা আছে তো থাকে, আবার তার সাথে ভেজিটেবলসও পড়ছে, ঠিক ঠিক এরকম ব্যাপারটা আর কি। প্রথমে ব্লগিং, তারপরে ওর রান্নাবান্না, আমরা শুনলাম 1 মিনিটের একটা রান্না, ওটস অমলেট। এবার চলে আসি ওর আরেকটা গুণের কথায়, সেটা হচ্ছে খুব ভালো লেখিকা, মানে শি ইজ এ ভেরি গুড রাইটার। ওর অনেক লেখা অনেক জায়গাতে পুরস্কৃতও হয়েছে, কয়েক জায়গাতে বিভিন্ন জায়গায় পাবলিশড হয়েছে। তো আমরা সেই লোভ সংবরণ করতে পারছি না, আমরা অনুরোধ করব যে একটা তোমার লেখা, ছোট্ট একটা লেখা আমাদেরকে শোনাও, তোমার বিভিন্ন অনেক লেখার মধ্যে থেকে একটা ছোট্ট লেখা আমাদের। তো এক সন্ধ্যার দিনে, গোধূলি আলো, পড়ন্ত বিকেলে, মন পাড়ায় অভিমানী সাজ, নিঝুম আকাশ, তারার মেলা, ঠোঁটের কোণায় মায়াবী ভাঁজ, এক ফালি চাঁদ রূপলি সোহাগে, আলমোড়া ভাঙে মন, শুকনো হাওয়ায় ওলট পালট, ডায়েরির পাতা সারাক্ষণ, সন্ধ্যা নামে ছাদে, নিভিতে গল্প আসে তত, একাকী যতনে শুকিয়ে ফেলি হাজারো সব ক্ষত, রূপটপের ওই বেলি ফুলের গন্ধ মাখায় আলতো সোহাগ, মন কেমনের সুর শোনায় রাগ বেহাগ, চঞ্চল মন ঘুরপাক খায় আমার শহরে, একান্তে একাকে হারিয়ে বেড়াই অজানা অতল গভীরে। দারুণ দারুণ, সাধু সাধু, বেশ বেশ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কেননা তোমার অনেক লেখা পড়েছি অনেক জায়গায়, এবং তুমি সত্যি খুব ভালো লেখো।
ডেফিনেটলি আজকে তুমি যে নিজে পাঠ করলে তোমার লেখা, তার জন্য তোমাকে রেড রোজ রকস্টার অনুষ্ঠান চলছে, এবং রেড রোজ রকস্টারে তুমি একজন রেড রোজ রকস্টার। তো আমি অনুরোধ করব যে 2 লাইন একটু ভালো তোমার পছন্দের যে কোনো একটা গান খালি গলায় 2 লাইন তুমি একটু আমাদেরকে গেয়ে শোনাও। অ্যাকচুয়ালি মানে আমি রেড রোজের কথা যেহেতু এলো, আমি একটু বলে নিই। আমি যদিও অনেক বেশি একটু টাইম নিয়ে নিচ্ছি, তাও বলছি বাধ্য। তোমার কোনো অসুবিধা নেই, টাইম নাও তুমি, কোনো অসুবিধা নেই। না না, ভিডিওটা হয়তো অনেক লেংদি হবে, ওকে, কোনো অসুবিধা সেটা নয়। অ্যাকচুয়ালি রেড রোজে যখন আমি ছিলাম, মানে তখন অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন অনুষ্ঠানের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম। মনে হতো যেন আমাদের বাড়িরই কোনো কিছু হচ্ছে। তো আমার যাতে সমসাময়িক যারা ছিল, বন্ধুরা বান্ধবীরা, আমার মতো ওদেরও অনেক গুণ। মানে তারা হয়তো এখন যে যার কাজে বিভিন্ন জায়গায় সব চলে গেছে, তাদের সাথে সেরকমভাবে এখন কন্ট্যাক্ট নেই, তাও কিছু কিছু জনের সাথে একটু আছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। তো তাদের নাম আমি নিতে বাধ্য হচ্ছি, কারণ তারাও তো রেড রোজের ফ্যামিলিরই মেম্বার ছিল। এই মুহূর্তে তারা এই জায়গাতে নেই বলে আসার সুযোগ হয়তো হচ্ছে না তাদের। তো প্রথম হচ্ছে সোনাঙ্কি দির গানের কথা না বললে মানে আমি কি বলবো, নিজেকে খুব ছোট মনে হয়। সত্যি কথা, সোনাঙ্কি দির গান এখনো আমার কানে বাজে রেড রোজে। হ্যাঁ, ভীষণ ভালো একজন গায়িকা, মানে খুব ভালো। আরেকজন হচ্ছে মধুমন্তীর নাচ, ভয়েস এবং ডান্স ভালো নাচে। ওর মধ্যেও সর্বগুণ সম্পন্ন। হ্যাঁ, মধুমন্তী ভালো লেখে, ভালো কি বলে নাচে, আর ওর গানের গলা ভীষণ মিষ্টি। আমি তোকে মাঝে মাঝে বলি তুমি তো লিটিল মানে নেক্সট শ্রেয়া ঘোষাল ভাষা, ভালো গান গায়, ভীষণ ভয়েস সুন্দর, একদম অনস্বীকার্য। তো আর এবং ওর মধ্যেও অনেক গুণ আছে, ভালো ছবিও আঁকে। তো ওদেরকে নিয়েই বলছি আমি, মানে ওরাও এই রেড রোজের তো ভীষণ ভালো ওরা। তো ওদের কাছে আমি কিছুই নয়, আমি জানি না গান কি করতে পারবো না পারবো, আমি কারণ গানটা আমার চর্চাতেই নেই এখন খুব একটা। তাও আর কি চেষ্টা করছি, স্যার যেহেতু জোর করছে। জোর করিনি, এটা অনুরোধ বলতে পারো। না সেই আর কি, কিন্তু শুনতে খারাপ লাগলে আমি তার আগেই সরি বলে নিচ্ছি, কারণ সত্যি অনেকদিন চর্চায় নেই, আপনি বললেন তাই চেষ্টা করছি আর কি। তো আমি কিন্তু গানের লিরিক্স ভুলে গেছি, একটু আমাকে করে নিতে। মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধ্যাবেলার গান, কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না, ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি, কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে। রেড রোজ সম্পর্কে তোমাকে যদি বলি যে তুমি কিছু বলো 2 লাইন, তুমি কি বলবে? অ্যাকচুয়ালি মানে রেড রোজ সম্পর্কে বলতে গেলে বলা শেষ হবে না প্রথম কথা, কারণ আমার কাছে এটার জন্য মানে সাফিসিয়েন্ট ওয়ার্ড খুব কম এই মুহূর্তে। তো তাও আমি বলছি, কারণ প্রথমত হচ্ছে রেড রোজ শব্দটার মধ্যে এমন একটা অনুভূতি লুকিয়ে আছে, সেই মনে হয় যেন প্রথম প্রেমে পড়ার মতো একটা ব্যাপার। ঠিক আছে, এই কথাটা অনেকেই বলে, কিন্তু প্রথম প্রেমে পড়ার মতো একটা ব্যাপার, সেই যে একটা লাল গোলাপের একটা যে মানে কি আকর্ষণ মানুষকে যে কাছে টেনে নিয়ে যায়, সেরকম একটা ব্যাপার। মানে নামটা শুনলেই মনে হয় একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে আছে এর সাথে। আর একটা কথা, রেড রোজে যখন আমি আসবো ভাবি, তখন যেহেতু আমার হাজব্যান্ড এখানে স্টুডেন্ট ছিল, হাজব্যান্ডের বন্ধুও এখানকার একটা সময়, সুজয়দার কথা বলছি, ওনারা সবাই যখন আমাকে বললো যে যা ওখানে খুব ভালো, আমি প্রথমে একটা ভয় ছিল, এরকম কোনো ইনস্টিটিউটে আমি আগে আসিনি। হ্যাঁ, কম্পিউটারের কোর্স করেছি, গেছি, কিন্তু সেখানে অনেক টিচার, সেরকমভাবে কারোর সাথে এতটাও ফ্রি হতে পারিনি। এখানে আসার পর আপনার সাথে যখন প্রথম পরিচয় হয়, আমি কখনো ভাবতে পারিনি যে এটা রেড রোজে এসেছি না বাড়িতে পড়ছি, মানে বাড়িতে ক্লাস করছি, সেটা কখনোই মনে হয়নি। প্রথমত মানে বললাম না, রেড রোজের কথা বলতে গেলে আমি ভীষণ মানে ইমোশনাল হয়ে যাই আর কি, এরকম এটা হচ্ছে ব্যাপার। আর এই মানুষটা সান্নিধ্যে যে আসে একবার, সে 8 বছর কেন, সারা জীবনেও মনে হবে যে ওখানেই আমি আছি। আমি মনে হয় সপ্তাহে শেষে ক্লাস করতে যাই, যেমন আগে আসতাম,
সেটাই মনে হবে। এটা একটু অতিশয়োক্তি। না না না, অতি নয় একদম। তাই আমি এখনো যখন আমাকে সবাই প্রশ্ন করে যে অভি ভট্টাচার্যের সাথে তোমার কি সম্পর্ক, আমি তখন বলি যে উনি আমার সব কিছু, মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, মানে উনি আমাকে খুব স্নেহ করেন, সেই জন্যই আমি এখানে আসতে পারি। আর সেই ভালোবাসাটা ওই জন্যই আমি মানে মনের ভিতরে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে যেটা দেখে হয়তো কখনোই আমি বেরোতে পারবো না, চাইলেও পারবো না, এরকম একটা ব্যাপার। আর এখানে আসার মূলত কারণ হচ্ছে ইংরেজি মানে সাবজেক্টটাকে খুব ভালোবাসি। যদিও আমার সাবজেক্ট ইংলিশ ছিল না, তাও ভালোবাসি ইংলিশ জিনিসটা, চর্চা করতে ভালোবাসি, চেষ্টা করি একটু চর্চায় থাকলে যাতে, কারণ ইংলিশটা তো আমাদের সব জায়গাতে লাগে, যে কোনো ধরনের কাজ, যে কোনো বাইরের কাজ কি ঘরের যাবতীয় কাজ, এখন যেমন ছেলেকে পড়াচ্ছি আরও বেশি বুঝতে পারছি যে কতটা লাগছে। সত্যি কথা, অতি সত্য। তো সেই জন্য এই জিনিসটা যাতে প্র্যাকটিসে থাকে সেই জন্যই এখানে আসা। এবং এখানে এসে জানতে পেরেছি যদি আমাদের যে একটা ইংলিশ সাবজেক্টের প্রতি ভয় বা ভীতি যে কাজ করে, এখানে এসে বুঝতে পেরেছি জিনিসটা ততটাও কঠিন নয় যতটা আমরা স্টুডেন্টরা ভাবি, যে যদি সেটা ভালোবেসে করা যায় এবং সেই কনসিস্টেন্সিটা মেইনটেইন একদম একদম, সেটার জন্যই এখানে আসা। এবং এসে আমার মানে অন্য মানে সব কিছুটাই বদলে গেছে। কখন দেবরূপা ভর্তি হলো আমাদের ইনস্টিটিউটে, কখন ও বাড়ির মেয়ে হয়ে গেল, একদম একদম ব্যাপারটা অ্যাকচুয়ালি স্যারের কাছে যারা আসে তারা সবাই বলে, শুধু মানে আমি বলে বলছি না, আমার সমসাময়িক যারা ক্লাস করেছে, তারপরেও যারা ক্লাস করেছে, আগেও যারা ক্লাস করে, সবাই বলে যে হ্যাঁ বন্ধু হয়ে যায়। এটা আমি অস্বীকার করছি না, সবাই একটা বন্ধু নিশ্চয়ই। অনেকেই তার মধ্যে মানে হয়তো আমি 100% না বললেও আমি বলবো 90% কিন্তু দে বিকাম ফ্রেন্ড, মানে তারা এই পরিবেশে নিজের একটা মনের মতো পরিবেশ হয়তো খুঁজে পায় তারা। এবং স্যার আমাদেরকে কোনোদিনও বাধা দেননি যে আমরা ভাবছি যে আজকে এই অনুষ্ঠানটা হবে করব, হ্যাঁ স্যার বলে তোমরা করো, কোনো ব্যাপার নেই, তোমরা তোমার মতো করো, আমার কোনো ব্যাপার নেই। সেই যে লিবারেল ব্যাপারটা সবসময় পেয়েছি, তো কখনোই মনে হয়নি যে একটা ইনস্টিটিউশনে এসে আমরা কোর্স করছি, সেটা আমাদের কখনোই মনে হয়নি। যখন 6 মান্থস কোর্সটা শেষ হয়ে গেল, স্যারকে জিজ্ঞাসা করছি যে এটা আর এক্সটেন্ড করা যায় না, কারণ মানে তখন মনে হচ্ছে যে কত শিখতে তো পাচ্ছি এবং কত সহজভাবে আমরা এই কনভারসেশনগুলো করে নিই। তুমি একজন ব্যস্ত গৃহিণী, একটা সিনসিয়ার মাদার, সব কিছু সত্ত্বেও বাড়িতে সময় দিয়ে নিজের ব্লগিং করে তুমি যে আমাদের রেড রোজে এসছো আর এই যে সময়টা দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লটস অফ থ্যাঙ্কস টু ইউ। এবং তুমি আজকে হলে আমাদের রেড রোজ রকস্টার, আমাদের আজকের রেড রোজ রকস্টার আমাদের দেবরূপা, যে প্রমাণ করেছে চুল যে বাঁধে সে রাঁধেও, ওকে, যে রাঁধে সে চুলও বাঁধে। এবং সেই জন্য আমাদের রেড রোজ রকস্টার আজকের আমাদের দেবরূপা কর সাহু, আমাদের রেড রোজের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। তো আমি ভীষণভাবে গ্রেটফুল আপনার প্রতি যে আপনি এতটা আমাকে ভালোবাসাটা সবসময় দেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এর থেকে এটা আমার তরফ থেকে না, এটা ইনস্টিটিউটের তরফ থেকে, এবং এটা তুমি ডিজার্ভ করো, ইউ ডিজার্ভ দিস। এটা তোমার প্রতি আমাদের একটা সম্মান, যেহেতু তুমি আজকের সেই সাকসেসফুল ওম্যান যে নিজেকে ওই জায়গা থেকে গ্রাসরুট লেভেল থেকে সে তুলে এনে আজকে সোশ্যাল মিডিয়াতে যে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা। আমরা একটা চা ব্রেকে চলে এলাম। একদম একদম। কিন্তু চা খেতে থেকে তো তোমাকে প্রশ্ন করার এটা চলতে থাকুক আমাদের আলাপ আলোচনা। অবশ্যই। তুমি তো ট্রাভেল করো ভীষণ, তার সঙ্গেও যেটা বলা হয়নি, অ্যাড করা হয়নি, শি ট্রাভেলস আ লট। তো তুমি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বেড়াতে গেছো। আমরা যদি জানতে চাই তোমার কাছে যে এমন একটা ঘটনা বলো যেটা সত্যি স্মরণীয়, মানে তুমি যে বেড়াতে গেছো এতদিন, ওই ঘটনাটা তুমি কোনোদিন ভুলবে না, একটা মজার ঘটনা হোক বা যে কোনো একটা ঘটনা, ইনসিডেন্ট। আমি নিজে ঠিক করলাম সব কিছু দেখে, হাজব্যান্ডকে বললাম যে চলো তাহলে আমরা ওই দিকটাতে যাই, নৈনিতালের দিকটাতে যাই, কুমায়ুন রেঞ্জে উত্তরাখণ্ড যাই তাহলে। তো এবারে দিল্লি হরিদ্বার ওটা হচ্ছে গাড়োয়াল রেঞ্জ উত্তরাখণ্ডের, ওই দিকটা গেছি আগে কিছুটা অংশ, এই দিকটা যাই। তো কে রাজি হলো? আমার মা শুধু রাজি হলো যাওয়ার জন্য। তো যাওয়ার পর থেকে হাস্যকর ঘটনা হয়েছে। নৈনিতালে পৌঁছে গেলাম, পৌঁছানোর পর আমার হাজব্যান্ড হচ্ছে অনলাইনে হোটেল বুক করেছিল। ওখানে সব মানে ওখানে যতগুলো জায়গা থাকার সবগুলোই অনলাইনে করা হয়েছে। তো নৈনিতালে পৌঁছে গেছি, সাথে আমার মা, উনি আর্থারাইটিসের পেশেন্ট, আর আমার ছেলে। আর ওই রকম ঠান্ডা ওখানে নৈনিতালে ভীষণ ঠান্ডা, ওখানে এত বেশি লেকের জলটা পুরো বরফের মতো, ওখানে সন্ধ্যাবেলা থাকাই যায় না বাইরে, এত ঠান্ডা। গিয়ে পৌঁছেছি তখন প্রায় 12টা বেজে গেছে। এই লাঞ্চ করব, খিদে পাচ্ছে সবার, বাইরে গেলে তো যা হয় অবস্থা, খাওয়ার দাওয়ারের তো প্রবলেম হয় আমাদের বাঙালিদের, একদম বাইরে গেলে ভীষণ প্রবলেম
হোটেল আর খুঁজে পাচ্ছি না কোনোভাবে। খাওয়া দাওয়ার হোটেল, কোন মানে থাকার হোটেল। আগে তো ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তারপরে তো খাওয়ার কথা ভাববো। কেন অনলাইনে হলে যে সৌরভ যে করলো, শুনবেন তো, অনলাইনে ও কাগজ টাগজ সব প্রিন্ট করে নিয়ে গেছে, যে ওখানে দেখাবো যে এরকম আমি বুক করেছিলাম। যে গাড়ি কথা বলা ছিল সে গাড়িকে বলছি, সেও বলছে যে এরকম তো কোনো হোটেল এখানে নেই। এদিক খুঁজছি ওদিক খুঁজছি, গোটা নৈনিতাল খুঁজছি গোল হয়ে। আর আমার ছেলে তো খুব বিরক্তি হয়েছে, মা খিদে পাচ্ছে, এই করছে। আমার মা তো ঘড়ি দেখছে, বাচ্চার খিদে পেয়ে গেল, কি হলো ব্যাপারটা। তারপর ওখানকার লোকাল কিছু গাইড থাকে, বাইকার যারা, তারা নিয়ে ঘোরায় আর কি, গাইডের মতো ওরা নিয়ে ঘোরাচ্ছে, দেখাচ্ছে, দেখছে যে ওই নামে কোনো হোটেলই নেই। মানে আমরা পুরো ফ্রড, মানে ফেসে গেছি পুরো একদম। অবস্থা ভাবো। অলরেডি তার মানে এটা একটা খুব অ্যালার্মিং ব্যাপার, মানে যারা বাইরে যাবে, এটা এখন আমরা মানে তোমার কথা শুনে হাসছি, বাট ওই পজিশনে মানে চিন্তা করে যে একজন বয়স্ক ভদ্রমহিলা, একটা বাচ্চা, নৈনিতালে যে দেখা গেল হোটেলটাই নেই, না হোটেলটার কোনো অস্তিত্বই নেই, ওই নামে কোনো হোটেলই নেই। কি অদ্ভুত। তাও ওখানকার লোক অনেক সাহায্য করেছে, কিন্তু কোনোভাবেই পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে ওদেরকে টাকাও আমাদেরকে পে করতে হয়েছে, যেহেতু ওরা হেল্প করেছে। পাইনি, লাস্টে প্রায় 2টো 3টে 4টা বেড়াতে যায়, তখন আমাদের খাওয়া নেই, কিছু নেই, ওই অবস্থাতেই আমরা ঘুরে বেড়াচ্ছি, কি করব। দিয়ে ইনস্ট্যান্ট ওখানেই একটা কোনোরকমভাবে একটা হোটেল জোগাড় করা হয়েছে, থাকতে তো হবে, সেই মুহূর্তে কোথাও যাওয়ার আর উপায় নেই কোনোরকম। সে আবার মেন রোড থেকে অনেক নিচে, এবার পাহাড়ি জায়গা, নেমে গেছি, আর উঠার মতো অবস্থা আমাদের আর হচ্ছে না। ঠিক ঠিক, মানে তো এমনিতেই তো ক্লান্ত, সারাদিন ঘুরে ক্লান্ত। তো এটাই এবার মানে অ্যালার্ট করছি যে অনলাইনে টিকিট কাটার আগে না একবার জাজ করে নেওয়া উচিত। ঠিক ঠিক। তারপর তো ওই ঘোরাটা, যাই হোক, ওই দিন সৌরভ তো বারবার ফোন করছে, যে কোম্পানি থেকে আমরা করেছিলাম, কোম্পানির নাম আমি নিচ্ছি না, তো যারা মানে বেড়াতে ভালোবাসেন, এখন তো সব অনলাইন ব্যবস্থা, সব কিছু জাজ করে তারপরে দেখে শুনে টিকিটটা করবেন। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে বিশেষ করে বাইরে বেরোতে গেলে মানুষ তো এখন তো অনলাইন বুকিং ছাড়া কোনো মানে করলে অনেকটা হয়, যারা নিজেরা ঘুরে বেড়ায় ট্রাভেল এজেন্ট ছাড়া, তাদের জন্য আরো ভীষণ চাপের। তো ফাইনালি হোটেল পাওয়া গেল, একটা হোটেলে ছিলাম, কোনো রকম, সেও আর অনেক নিচে, আমি আর আমার হাজবেন্ড উঠছি, ছেলে তাও সাই দিয়েছে, মা আর পেরে ওঠেনি, স্বাভাবিক, মায়ের জন্য খাবারগুলো আমাদেরকে আনতে হয়েছে, এরকম একটা ব্যাপার, স্বাভাবিক। তো ওখানে কতদিন ছিলে? ওখানে প্রায় 10 দিন ছিলাম, মানে নৈনিতালে শুধু নয়, নৈনিতাল টু মুন্সিয়ারি, ওই কুমায়ুন রেঞ্জটাতে পুরো ছিলাম। আর কুমায়ুন যাওয়ার পথে জিম করবেট ন্যাশনাল পার্কে তো বোধহয় গেছিলে? হ্যাঁ, ওখানে গেছিলাম পুরো। আর কুমায়ুন যে হচ্ছে ওখানে পঞ্চচুল্লি হিমালয়ান যে রেঞ্জ আছে, ওখানে গেছিলাম। ওখানে যাওয়ার পথে একটা ঘটনা, যত উপরে উঠছি তো পুরো পাহাড় পর্বত কোথায়, আর মানে আমরা মনে হচ্ছে কত উপরে আছে, নিচে পুরো একদম খাদ, দেখে তো খুব ভয় লাগছে। এবার কিছু কিছু জায়গায় এখন তো প্রায় সব জায়গাতে বন্যা হচ্ছে, উত্তরাখণ্ডের যে জায়গাগুলো বা বন্যা হচ্ছে, তো সৌরভ সামনে বসেছে, ও বলছে যে কোথায় চলে এলাম, একটু ড্রাইভারকে বলছে, ড্রাইভার দা একটু প্লিজ আসতে চালাবেন। তখন দাদা বলছে আমি 22 ইয়ার ধরে এই রাস্তায় যাতায়াত করছি ট্রাভেলারদেরকে নিয়ে, ভয় পাবে না। দিয়ে লাস্টে ও কি করেছে, চোখ বুজিয়ে দিয়েছে ভয়ে, ও ভাবছে এই বোধহয় আমি পড়ে যাবো, মানে এত দুর্গম রাস্তা। এবং যাওয়ার সময় কি হয়েছে, দুটো গাড়ি এক জায়গায় ঢুকে গেছে, মানে আমাদের গাড়ি পাশে গাড়ি, রাস্তা এইটুকু, আর আমাদের গাড়িটা একদম খাদের সাইডে, একদম রাস্তার উপরে। আর ওখানটাতে পুরো পাহাড় ভেঙে ভেঙে পাথরগুলো এসে জমা হয়ে গেছে রাস্তার উপরে, মানে কোনো রকম ভাবে চাকা যদি স্লিপ করে বিপজ্জনক, দুর্ঘটনা তো হয়, প্রায় দুর্ঘটনা হয়। তো এরকম অভিজ্ঞতা হয়, মানে বেড়াতে গেলে নানা রকম ভয়েরও হয়, মজারও হয়, অনেক কিছু আমরা শিখতে পারি, জানতে পারি। অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। তবে হ্যাঁ, বেড়াতে গিয়ে যখন আমরা ওই পর্বতের মানে ইয়েগুলো, মানে শৃঙ্গগুলো দেখতে পাই, তখন মনে হয় যে সব জীবনটাই সার্থক হয়ে গেছে, মনে হয় আর কিছু পাওয়ার নেই জীবনে। তখন সমস্ত মানে সুখ দুঃখ কোনো সেন্স থাকে না, বা কোনো এই যে আসার যে ক্লান্তি, যে পথশ্রম, সেগুলো মানুষ সব ভুলেই যায়। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা, আমি জানি না অন্যান্য স্টেটের লোকেরা এত ভালো হয় না, মানে বলার নয়, ঠিক ঠিক ঠিক, এত ভালো, মানে মনে হয় যে আমরা প্রাকৃতিক দৃশ্য তো দেখতে পাচ্ছি, কিন্তু ওখানকার মানুষের সঙ্গে যখন পরিচিতি হচ্ছে তখন ভীষণ ভালো লাগছে। তার মাঝে মাঝে দেখছি কিছু মানুষ সেখানে গিয়ে আছে, আমাদের বাঙালিরা, তাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগছে, দীর্ঘদিন তারা সেখানে গিয়ে কাজ করছে, কর্মসূত্রে সেখানে আছে, ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই। আর বাঙালি তো, আজকেই আমি একটা ভিডিও করেছি, বললাম যে বাঙালি পায়ের তলায় সরষে, সত্যি সত্যি বাঙালিদের মতো ঘুরে বেড়াতে কেউ পারবে না। আর এত যে আমরা বলি না যে ভেতো বাঙালি মাছ ভাত ছাড়া বোঝে না, কিন্তু ঠিক ঘুরতে ছেড়ে দিন, ঠিক সেখানে গিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে। একদমই তাই, একদম তাই। বাস্তব ব্লগিং শুরু করেছে, একটা নতুন জার্নি, ইটস আ নিউ জার্নি অফ লাইফ। তো
এই ব্লগিং নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি এই ব্লগিংটাকে কত দূর কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও? অ্যাকচুয়ালি আমি এই তো সবে শুরু করেছি। আমি বিষয়টা এখন মানে আমার এটা মানে শিক্ষার পথ, মানে শিখছি এখন, ট্রায়াল অ্যান্ড এরর চলছে। তো আমার ব্যস্ততম লাইফ থেকে সময় বের করে করাটা যথেষ্ট চাপ। তো আমি চেষ্টা করব যেন এটা বন্ধ না হয়ে যায় কখনো। ঠিক অবশ্যই। এবং অ্যাকচুয়ালি ইচ্ছা মাথাতে অনেক কিছু আসছে, কিন্তু একটা মানে শ্যুটের যে একটা প্রশ্ন থাকে যে একা শ্যুট করাটা খুব চাপ হয়ে যায়, খুব চাপ। তো আমি যেটুকু করছি একাই করছি। অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, সব দিক দিয়েই সাপোর্ট করে, কিন্তু ওর তো শ্যুট করে, ও তো ব্যস্ত না, ওর শ্যুট করে দেওয়া সম্ভব নয়। ইভেন যখন আমি অ্যাকাউন্টগুলো খুলি বা চ্যানেলগুলো খুলি, ও রাত জেগে জেগে সবটাই করে দিয়েছে। আমি হয়তো ঘুমিয়ে গেছি ক্লান্ত হয়ে, করেছে, তা অনেক করেছে, কিন্তু আমি কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে আমি চেষ্টা করব যে ভালো কিছু করার বা ভালো কিছু সবার কাছে প্রেজেন্ট করার। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, বা যেটুকু আমি সারাদিন যা করছি, আমার ছেলে কি করছে, ঠিক ওগুলোই তুলে ধরি সবার সামনে। কারণ যেটাকে ইংরেজিতে জার্নাল বলে। আচ্ছা, জার্নাল, ডেইলি জার্নাল মানে প্রাত্যহিক জীবনে যেটা ডায়েরি। আগে মানুষ ডায়েরি লিখতো, এখন সেই ডায়েরিটাই মানুষ ভিডিওর পর্দায় তুলে ধরছে। তো এটা একটা অনন্য, আগে সাহিত্য কীর্তি বলা যেতে পারে, এখন এটাকে বলা যাবে অনন্য সৃষ্টি। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং পরে ওই নিজের ব্লগিং তুমি যখন আজ থেকে 10 বছর 15 বছর পর দেখবে, তখন তোমার নিজেরই দেখবে একটা অন্যরকম অনুভূতি হবে। সেটা তুমি বলেওছো অনেকবার, তোমাকে সেটা সোশ্যাল নেটওয়ার্ক ফিরিয়ে দেবে। সেটাই স্মৃতিটাই তো আমাদের সবসময় ভালো জায়গায় মানে। এবং তোমার দ্বারা আরো অসংখ্য অনেকে অনুপ্রাণিত হবে, তারাও চাইবে। অনুপ্রেরণাটা দরকার, কারণ আমি চাই যে সবাই করুক এটা। করলে তারা বুঝতেও পারবে, বিশেষ করে যারা এটা নিয়ে খুব নেগেটিভ, ভয় পাচ্ছে বা একটা সমালোচনার জায়গায় নিয়ে যাচ্ছে ব্যাপারটাকে, সেটা তারা যখন এই ফিল্ডে আসবে তারা বুঝতে পারবে জিনিসটা কতটা কঠিন। বা যারা এখন সাকসেসফুল, তারা কিন্তু অনেক কষ্ট করেই সাকসেসফুল হচ্ছে, তারা অন্যদেরকে সেই পথটা দেখাচ্ছে বলেই অন্যরা এগিয়ে যেতে পারছে। এটা তো অবশ্যই, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আমি চেষ্টা করব ভালো কিছু করার। সেটা এই মুহূর্তে বলাটা একটু চাপ হয়ে যাচ্ছে, তবে হ্যাঁ আমি জানি আপনি পাশে থাকবেন, যারা শুভাকাঙ্ক্ষী তারা থাকবেন। রেড রোজ ইনস্টিটিউট সবসময় সেটা আমি জানি, আমার প্রিয় ছাত্রীর পাশে আছে। এবং সবচেয়ে বড় কথা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি এবং আমাদের শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে। পরিচিতি হওয়াটাই বড় কথা। নিশ্চয়ই, এর থেকে আর কি, নিজেকে এন্টারটেইনমেন্ট করা। নিশ্চয়ই। কারণ আমাদের রেড রোজ পেজের মাধ্যমে যে সমস্ত দর্শকরা দেখছেন, যে সমস্ত গার্জিয়ানরা, অভিভাবকরা দেখছেন, আমাদেরই ছাত্রী, আমাদেরই পরিবারের একজন, 2016 সালের ছাত্রী দেবরূপা, যেটা আমি আরেকবার রিপিট করলাম। তো দুজনে, ওরা স্বামী স্ত্রী দুজনেই আমাদের রেড রোজ ইনস্টিটিউটের একটা সম্পদ, এবং আমরা তার জন্য খুব গর্বিত। তো অনেক দিন পর সবার সামনে দেবরূপাকে প্রেজেন্ট করতে পেরে আমরাও খুব গর্বিত বোধ করছি। এবং ওর যে কোয়ালিটিগুলো, সেগুলোকে আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি। আমাদের অনুষ্ঠানের নাম আরেকবার বলে দিই, রেড রোজ রকস্টার্স। এবং আমরা চেষ্টা করব আমাদের রেড রোজ থেকে বেরিয়ে আসা যে সমস্ত ছাত্রছাত্রী যারা নিজেদেরকে একটা উন্নতি স্তরে নিয়ে গেছে, তাদেরকে আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার এবং সবার সঙ্গে তাদের জার্নিটা পরিচয় করে দেওয়ার, যাতে আরও অসংখ্য ছাত্রছাত্রী যারা এখন ক্লাস করছে তারাও অনুপ্রাণিত হয়। একদম সবাই এগিয়ে চলুক, কারণ নিজের ভেতরে থাকা সত্তাগুলোকে সবার সামনে তুলে ধরাটাই নিজের কাছে সব থেকে বড় প্রাপ্তি, যে আমি কতটা করতে পেরেছি। এক্স্যাক্টলি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সব শেষ প্রশ্ন দেবরূপাকে, আমাদের যে সমস্ত অসংখ্য ছাত্রছাত্রী এখন ক্লাস করছে অনলাইন অফলাইন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কোচবিহার, জলপাইগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, এবং শুধু পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরা, ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং ভারতবর্ষের বাইরে, তাদের উদ্দেশ্যে তুমি, যেহেতু তুমি একজন সিনিয়র হিসেবে, তুমি তাদেরকে কি বলবে, তাদের প্রতি তোমার বার্তা দিয়ে আজকে আমরা শেষ করব। অ্যাবাউট রেড রোজ? না, নট অ্যাবাউট রেড রোজ। তারা কীভাবে এগিয়ে যাবে? তারা রেড রোজে তো তারা স্টুডেন্ট অলরেডি, তো তারা কিভাবে এগিয়ে যাবে এবং তাদের প্রতি তোমার একটা বার্তা, আচ্ছা, তাদেরকে মোটিভেট করার জন্য তুমি কি বলবে? অ্যাকচুয়ালি আমি মোটিভেট কতটা করতে পারবো আমি জানি না, তাও মানে মোটিভেটেড আমরা হতে পারি। মানে সবথেকে বড় কথা, নেগেটিভিটিকে সবথেকে দূরে সরাতে হবে, যে কোনো নেগেটিভিটি।
এবং পেশেন্স, যেটা আমার নিজেরও কম আছে খুব। এখন আমি নিজে কাজ করতে এসে খুব বুঝতে পারছি যে পেশেন্সটা সব কিছুতে কতটা দরকার। তবে মা হওয়ার পর সেটা বেড়েছে অবশ্যই। তো পেশেন্সটা খুব জরুরি, নেগেটিভিটিটাকে দূরে রাখতে হবে এবং যারা পজিটিভ ভাইবস সবসময় আমাদের কাছে দিয়ে যাচ্ছে তাদেরকে সবসময় মানে তাদের কাছ থেকে সবসময় ইন্সপিরেশানটা নিতে হবে যে আমি কিভাবে করলে এগোবো, কোনটা করলে আমার ভালো হবে, সেই জিনিসটা যেন সবসময় আমাদের মধ্যে থাকে। এবং গ্রেটফুল যে ব্যাপারটা, যাদের কাছ থেকে আমরা মানে সব কিছুটা ভালোভাবে অর্জন করতে পারছি, শিখতে পারছি, যাদের জন্য আমরা এত দূর এগোতে পারবো সেই চিন্তাটা আমরা নিয়ে যাচ্ছি, সবার প্রতি যেন একটা গ্রেটফুল থাকে এবং অলওয়েজ ভগবানের প্রতি একটা আস্থা বিশ্বাস রেখে সবসময় এগিয়ে যাওয়া। পরিবারের সবার প্রতি একটা থাকা দরকার, কৃতজ্ঞ বোধ যে বাড়ির সবার কথা আমাদের ভাবা উচিত, এই আর কি। এবং স্বপ্ন দেখা আপনি যেটা সবসময় বলতেন যে বিগ ড্রিম, যেটা স্বপ্ন না দেখলে সেটা পূরণ করাও খুব মুশকিল। স্বপ্ন দেখাটা দরকার, সে ছোট স্বপ্ন হোক আর বড় স্বপ্ন হোক, স্বপ্ন দেখাটা দরকার, না হলে সেটা সম্ভব নয়। এটুকুই। আর রেড রোজের কথা তো আমি আগেও বলেছি, আবারও বলছি, রেড রোজে যে আসবে সে শুধু ইংরেজি চর্চা শিখবে না, তার সাথে শিখবে অনেক কিছু। মানে কি বলবো, আমি বাংলাতেই বলছি, সে শিখবে ভালোবাসা, সৌজন্যতা, আন্তরিকতা, এভরিথিং, জীবনের পাঠ এবং জীবনের গল্প, সে সব কিছু শিখতে পারবে এবং জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষকে কিভাবে উঠে দাঁড়াতে হয় সব কিছু সে শিখতে পারবে। জাস্ট এটুকুই। তোমরা রেড রোজকে সাপোর্ট করো, রেড রোজে এসে দেখো রেড রোজ কী দিতে পারে। আমার কথাই নয়, এটা বাস্তব একদম। আমাদের যারা পুরনো বন্ধুবান্ধবরা ছিল বা এখন যারা কন্টিনিউ করছো তারা তো বুঝতেই পেরেছো, যারা নতুন আসবে তারাও বুঝতে পারবে। আর আমার চ্যানেলের কথা তো স্যার বলেইছে, পরে তোমরা দেখবে, জানতে পারবে, খুব ভালো লাগবে। আজকে আমরা অনুষ্ঠান শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ইউ অল টেক কেয়ার, বাই।